শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। আপনারা কেমন আছেন? এই যে বাসন্তী পূজায় এসেছি, এই বসন্ত আজকে হচ্ছে 11ই চৈত্র। কত আজকে? 11ই চৈত্র। অনেকে হয়তো বাংলা মাস হিসাব রাখে না। আজকে 11ই চৈত্র, 6ই শাওয়াল, 25শে মার্চ, একটা বিশেষ দিন। মেলায় আসলে, পূজায় আসলে, এই বসন্তী পূজা আনন্দের পূজা, বসন্তের আগমন। রবীন্দ্রনাথের একটা লাইন আছে যে মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। তো আজকে আসলে ওই মান্দায় এসে যে মধুর মিলনটা ঘটলো, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, এবং আমি তাকে দূর থেকে এতটা রেসপেক্ট করি, এটার একটাই কারণ, এমপি হওয়ার কারণে না। একটা মানুষ এমবিবিএস পাশ করেছে। তখনকার যুগে কিন্তু এমবিবিএস যে কেউ পড়তে পারতো না। মেধাবীদের মেধাবী, যারা মেধাবীদের মেধাবী, মাত্র 4-5টা মেডিকেল কলেজ বাংলাদেশে: ঢাকা, চিটাগাং, রাজশাহী, রংপুর, বরিশাল, শেরেবাংলা। এই তো, এর বেশি তো ছিল না। এর মধ্যে যারা ডাক্তারি পড়তো ওই সময়, তারা অন্য রকমের মেধাবী মানুষ ছিলেন। এই মেধাবী মানুষ যখন এমবিবিএস পাশ করে রাজশাহী বসে উনি পেশা করলেন না, উনি ঢাকায় গেলেন না, উনি অধ্যাপক হলেন না, উনি এতদিন হয়তো অনেক বড় বড় জায়গায় চলে যাইতেন, হয়তো বা স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হয়ে গেলেন, কিন্তু উনি এগুলো সব বাদ দিয়ে গ্রামে এসে যে মানুষটা এই স্বাস্থ্য সেবা মানুষকে দিয়েছে, সেই এত দিন থেকে ধরে, এত বছর যাবত, উনি এক সময় তৃণমূলের জনপ্রতিনিধিও ছিলেন। উনি বিসিএস ক্যাডার তো খুবই কম আর কি, ওই সময় যে ডাক্তার ইচ্ছা করতো সে ডাক্তারই বিসিএস ক্যাডার হতে পারে, এটা ওনার খুবই কম ছিল। যাই হোক, তো এখানে এসে উনি মানুষের সেবা দিয়েছেন, এবং আমি যতটুকু জানি প্রেসক্রিপশন নিতে ওনার কাছে গরিব মানুষের টাকা দিতে হয় না। সেই মানুষটা এত দিন, এত বছর পরিশ্রম করবার পরও প্রতিকূল অবস্থার মধ্যে দিনাতিপাত করে উনি কিন্তু আজকে এখানকার আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। এরকম একজন মানুষ আপনাদের যে জনপ্রতিনিধি হয়েছে, এটা মান্দা উপজেলার জন্য একটা ভাগ্যের বিষয়। আর উনি আজকে আমার পাশে, উনি বলছিলেন আমি পরে বক্তব্য দিব, আমি বললাম আপনি সিনিয়র, আপনি পরে বক্তব্য দিবেন। ওনার ত্যাগের কাছে আমার ত্যাগ অতি সামান্য। আমি বিএনপি সরকার 111-এর পর যখন বিপদে পড়েছে, সেই সময় আমি গ্রামের রাজনীতিতে এসেছি, মানে 15-17-20 বছরের ঘটনা। তো যাই হোক, এই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার বড় ভাই ডাক্তার ইকরামুল বারী টিপু ভাই, ওনার সামনে বক্তব্য দেওয়া একটু ছোট ভাই হিসেবে অনেকটা সংকুচিত। আমি হয়তো অন্যরা না থাকলে আমি খুব বড় বড় কথা বলি, তবে একটা কথা বলি, আমি যখন চার্টার অ্যাকাউন্টেন্সি পড়ি তখন আমি খুলনায় ছিলাম পিডিবি অডিটে। তো খুলনা জেলায় সদরে তখন বাসন্তী মেলা হতো এবং বাসন্তী পূজা হতো। তো আমার বাড়ির আশপাশে সব পূজা আমি দেখেছি, অধিকারী পরিবার ছিল, তো বাসন্তী পূজা দেখিনি। তো বাচ্চারা যখন, এখানে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে আছে, ও যখন গেল তখন জয় ছিল, ওরা বলতেছে যে মান্দাতে বাসন্তী পূজা, আমাকে আসতে হবে। আমি বলি তো অদ্ভুত রকমের আবদার, কিন্তু মনে মনে আমার ইচ্ছা, যাক শালা বাসন্তী পূজা হচ্ছে, যাবো তো দেখতে, কিন্তু যাওয়ার উপায়টা কি? এটা তো আসলে আমি তো এই আসনের জনপ্রতিনিধি না। তো আমি বললাম যে দেখেন টিপু ভাই যদি পারমিশন দেন আমি আসবো তোমাদের সাথে। তো যাই হোক, টিপু ভাইয়ের কাছে কৃতজ্ঞতা যে বাসন্তী পূজায় আসতে পেরেছি। বাসন্তী পূজাটা দেখুন,
আগে তো 12 মাসে 13 পূজা বলতো মানুষ। আজকাল কিন্তু মিলাদ, আমরা একসময় স্কুলে স্কুলে মিলাদ করতাম না মুসলমানরা, বাচ্চা ছেলেরা, আমরা প্রত্যেক বছর একটা বাৎসরিক পূজা হইতো, মিলাদ হইতো। আবার প্রত্যেক বছর প্রত্যেক স্কুলে কিন্তু সরস্বতী পূজাও হইতো। কিন্তু বিগত 17 বছরে ধর্মটা এমন হয়ে গিয়েছিল যে এই যে যারা আপনি আজকে ধানের শীষে ভোট দিয়েছে, এর অধিকাংশ লোক তো একসময় ধানের শীষে ভোট দিত না। কিন্তু হিন্দুদের কাছে কোনোদিনও এটা বলা হইতো না যে ধান হচ্ছে লক্ষ্মী পূজার জন্য একটা অপরিহার্য জিনিস। আপনার আশীর্বাদে ধান লাগে, আপনার ষষ্ঠী পূজাতে ধান লাগে, বরঞ্চ ধান কিন্তু হিন্দু সম্প্রদায়ের পূজা পার্বণে লাগে, নৌকা কিন্তু কোথাও লাগে না। এইবার যে হিন্দুরা তাদের ধর্মের মাহাত্ম্য বুঝতে পেরেছে, এই জন্য হিন্দুদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। 2, কথা শুরু করেছিলাম যে এই যে হাই স্কুলে, প্রাইমারি স্কুলে বাৎসরিক মিলাদ হইতো মুসলমানদের, আবার হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, প্রত্যেক স্কুলে প্রত্যেক বছর সরস্বতী পূজাও কিন্তু হতো। এখন কিন্তু সরস্বতী পূজা গত 17-18 বছরে হয়নি। কেন হয়নি এর জবাব যারা ছিল তারা থাকলে এটার জবাবটা পাওয়া যেত। কিন্তু এটা না হওয়ার পেছনে একটাই কারণ আমি দেখি, সেটা হচ্ছে ধর্মটাকে পুঁজি করে এই বাংলাদেশে সব সময় বিভিন্ন মহল বিভিন্ন থাবা দিয়েছে সমাজকে বিভাজিত করার জন্য, এবং সেই সমাজকে দ্বিখণ্ডিত করে সমাজ থেকে ফায়দা নেওয়ার জন্য। এর সর্বোচ্চ উদাহরণটা আমি বলি আপনাকে, দেখেন, বিগত 17 বছরে মন্দির অনেক হয়েছে, মসজিদও অনেক হয়েছে। আমার গ্রামে যেখানে একটা মসজিদ ছিল, এখন সেখানে 4টা মসজিদ। মুসল্লি কিন্তু নাই, ওয়াজেও দেখবেন লোক নাই, 20-30 জন বসে আছে, বাকি সব জিলাপি খাইতেছে। আর হুজুররা টেবিল চাপড়ায় মাইক মোটামুটি ফাটায় ফেলছে। কিন্তু এই হুজুররাই শাপলা চত্বরে হাফেজরা মারা গেছে এটা নিয়ে কথা কয় না। এই হুজুররাই ইসরায়েলিরা মুসলমানদের মারতেছে, ফিলিস্তিনিদের মারতেছে, ইরাকে বোমা মারতেছে, এটা নিয়ে কিন্তু কথা কয় না, কারণ ভাসুরে মন খারাপ করবে। কাজেই এই ধর্মটাকে মানুষ সব সময় রাজনীতিতে ব্যবহার করেছে। এই জায়গাতে আমরা যেন সবাই সাবধান থাকি। আজকে 25শে মার্চে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই 25শে মার্চের কালো রাতে আমাদের দেশের বুদ্ধিজীবী, অধ্যাপক, সাংবাদিক, দেশের যারা আগামীতে নেতৃত্ব দেওয়ার মতো শ্রেণী, যারা দেশের সম্পদ ছিল, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, নিধন করা হয়েছে 25শে মার্চের রাতে অপারেশন সার্চলাইট নামে। এবং সেইখানে আমরা দেখেছি একটা ধর্মীয় গোষ্ঠী, তারা পাকিস্তানিদের সাথে সাথ দিয়ে আমাদের বুদ্ধিজীবীদের বাড়ি দেখিয়ে দিয়েছে। আর আমাদের সে সময়ের যারা রাজনৈতিক নেতৃত্ব দিতেন, তাদের দূরদর্শিতার অভাব এতটাই ছিল যে পাকিস্তানে হামলা করবে এটা তারা চিন্তাও পর্যন্ত করেনি। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, উনি কিন্তু 25শে মার্চ রাতে, দিবাগত রাত্রে ঠিকই বলেছেন, উই রিভল্ট, এবং আমরা আজকে স্বাধীন দেশে। এই 25শে মার্চে আমি সকল 25শে মার্চের রাতে যারা জীবন দিয়েছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আমি এইটুকু বলি, সেটা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের কাছে শুধু টিপু ভাই না, আমি নিজেও কৃতজ্ঞ, এবং আমাদেরকে যেভাবে আপনারা সাপোর্ট দিয়েছেন, পাশে থেকেছেন, যেভাবে 12ই ফেব্রুয়ারিতে আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের পাশে থাকবো, সাথে থাকবো, সুখে থাকবো, আপনাদের দুঃখে সাথ দিব, আপনাদের জন্যই থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন। পূজা কমিটির সবাইকে কৃতজ্ঞতা, এবং এখানকার সকল রাজনৈতিক নেতৃত্ব যারা আছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
ছোট ভাই কাফির প্রতি কৃতজ্ঞতা, তবে একটু বিশেষণ কম দিয়ে নেতাদের একটু উপস্থাপন করাটাই ভালো। শহীদ জিয়া এটা পছন্দ করেন না। কাজেই আগামীতে আমরা যেন মানুষের জন্য থাকি, সবাই যেন মনে করি যে সকল মানুষের জন্য সমান অধিকার থাকে, সবার উপরে যেন বাংলাদেশটা থাকে। আমরা যেন এই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেটা বলেছেন যে ধর্ম যার যার, বাংলাদেশটা সবার, আমরা যেন সবাইকে মানুষ হিসেবে দেখি, ধর্ম যেন আমাদের মূল পরিচয় হয়ে না দাঁড়ায়। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফজলে হুদা বাবুল ভাই, আপনার ব্যস্ততার ভিতরে সময় বের করে আমাদের এই অযোধ্যা পাড়ার ব্রজ মন্দিরে উপস্থিত হওয়ার জন্য। এবারে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন, যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, যিনি এখানে বহুবার এসছেন কিন্তু আজকের এই পরিচয় তিনি কোনোদিন আসেননি। নওগাঁ মান্দা আসনের কীর্তিমান পুরুষ, আমাদের রাজনৈতিক অভিভাবক, নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপুকে এবারে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মৈনম অযোধ্যা পাড়ার এই মন্দির চত্বরে বাসন্তী পূজা উদযাপন উপলক্ষে সমবেত ভক্তবৃন্দের মাঝে উপস্থিত সম্মানিত পুরোহিত, পূজারীবৃন্দ, ভক্তবৃন্দ, সমবেত সুধীবৃন্দ, আমাদের সকলের পরম সৌভাগ্য যে আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের রাজনৈতিক সহকর্মী, মহাদেবপুর বদলগাছি নির্বাচনী এলাকার সর্বস্তরের গণমানুষের রায়ে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল ভাই, উপস্থিত মৈনম ইউনিয়নের বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহাদেবপুর বদলগাছির বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রিয় নেতৃবৃন্দ, সমবেত সুধীবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা সহ সালাম, আদাব এবং নমস্কার জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন, আপনাদের খাদেম হিসেবে আপনাদের কাজ করবার জন্য দায়িত্ব অর্পণ করেছেন, আমার উপর আস্থা রেখেছেন। এই জন্য আমি আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের প্রিয় নেতা ফজলে হুদা বাবুল ভাই যে আলোচনা করেছেন তারপরে আসলে বেশি কিছু বলবার থাকে না। আমি শুধু এটুকু বলতে চাই যে আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের, যে বর্ণের, যে গোত্রের মানুষই আমরা থাকি না কেন, সবাই কিন্তু এক ছাতার নিচে আমরা বসবাস করি বলতে গেলে। ধর্ম কোনো বাধা হয় না, আমরা একে অপরের আচার অনুষ্ঠানে দিতে উৎসাহ ভরে যোগদান করি এবং সেই অনুষ্ঠানগুলো উদযাপন করি আমরা একে অপরের অনুষ্ঠানগুলোতে। আমরা একে অপরের বিপদে ছুটে যাই। আমার বাড়িতে আগুন লাগলে আপনি যেমন পাশের বাড়ির প্রতিবেশী হিন্দু হলেও এক বালতি পানি নিয়ে ছুটে যান নেভানোর জন্য, আপনার বাড়িতে কেউ অসুখে বিসুখে পড়লে আমি বা আমার মতন মুসলিম প্রতিবেশী সে কিন্তু আপনার সেবা শুশ্রূষা করবার জন্য, ডাক্তার দেখানোর জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাকে দৃঢ় করবার জন্য, মজবুত করবার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করে। এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে চেতনা, সেইটাই হচ্ছে যারা আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করি, যে ধর্মের, যে বর্ণের, যে গোত্রের মানুষ হই না কেন, পাহাড়ে কিংবা সমতলে বসবাস করি না কেন, আমরা সবাই বাংলাদেশি। এই এক পরিচয় দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং আজকের এই দিনে
আমি গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি, তার আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে আজকে 25শে মার্চের কালো রাত্রি, সেই কালো রাত্রিতে 1971 সালে পাক হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা, ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ চালিয়েছিল আমাদের সাধারণ মানুষের উপর, বুদ্ধিজীবী বিভিন্ন শ্রেণী পেশার জ্ঞানীগুণী মানুষের উপর। ঢাকা শহরকে রাজপথগুলো রক্তে রঞ্জিত করেছিল সেদিন। সেই সময়ে যারা শাহাদত বরণ করেছিলেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং ওই যারা গণহত্যা চালিয়েছিল তাদের প্রতি আমরা ধিক্কার জানাই আজকের এই দিনে। প্রিয় উপস্থিতি, আমি শুধু একটা কথা বলেই শেষ করতে চাই যে আমরা আপনাদের পাশে আছি। এই কথাটা কিন্তু শুধু কথার কথা নয়, কাজে প্রমাণ দিতে চাই। আমরা আপনাদের উপর এবারে যেমন বেশি বেশি খুশি হয়েছি, সবসময় খুশি থাকি, তারপরে একটু অতিরিক্ত খুশি হয়েছি এই কারণে আমরা ভোটের একটা হিসাব করে দেখেছি। সেই হিসাব অনুযায়ী আমরা বুঝতে পারি যে আপনাদের এই সম্প্রদায়ের ভোট আমরা সবচাইতে বেশি পেয়েছি, যে কারণে আমরা সহজেই নির্বাচিত হতে পেরেছি। সুতরাং আপনারা যেহেতু আমাদেরকে সমর্থন জানিয়েছেন, আমরা আপনাদের সাথে রয়েছি, পাশে রয়েছি। একটা অনুরোধ শুধু করব আপনাদের, সংখ্যার বিচারে আপনারা একটু কম বলে একটু হীনমন্যতায় ভোগেন। আপনাদের উপর অনেক সময় অনেক অত্যাচার, নির্যাতন হলেও, নিপীড়ন হলেও আপনারা মুখ বুজে সহ্য করেন, মুখ ফুটে সেটা বলতে চান না। এই জিনিসটা আপনাদের ত্যাগ করতে হবে। মনে রাখতে হবে এই বাংলাদেশটা আমার যেমন আপনার তেমন। বাংলাদেশী হিসেবে এইখানে নাগরিক অধিকার আমার যতটুকু রয়েছে আপনাদেরও ততটুকুই রয়েছে। সুতরাং আপনি কেন বঞ্চিত হবেন, আপনি কেন নির্যাতিত নিপীড়িত হবেন, কেন প্রতিবাদ করবেন না, কেন বিচার চাইবেন না? তাই আপনারা দয়া করে প্রতিবাদী হবেন। আমি আপনাদের সঙ্গে থাকব, কেউ না থাকুক আমি আপনাদের সঙ্গে থাকবো। যদি আপনারা উচ্চ কণ্ঠে প্রতিবাদ করতে শিখেন আমার সহযোগিতা পাবেন। আর যদি কেউ কোথাও ওরকমের অপকর্ম করে, আপনাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে আসে, দয়া করে একটু আমার কানে দিবেন কথাটা। আমি যদি তার প্রতিকার করতে ব্যর্থ হই তখন আপনারা আমার সমালোচনা করবেন, আমাকে বর্জন করবেন, প্রত্যাখ্যান করবেন, আমার কোনো আপত্তি থাকবে না। আর আমার কানে না তুলে আপনারা যদি বাইরে সমালোচনা করেন যে আমরা তো আগেই ভালো ছিলাম, ডাক্তারকে ভোট দিলাম, কই আমরা তো এখনো আগের মতোই অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছি, তার দলের নেতাকর্মীরা এই করতেছে ওই করতেছে, এই বলে যদি বাইরে সমালোচনা করেন আমাকে না জানিয়ে, তাহলে আমি কষ্ট পাবো। কারণ আপনারা আমাকে জানতেই দিলেন না বিষয়টা, অথচ বাইরে আমার দুর্নাম বদনাম হচ্ছে, এইটা আমার পছন্দ লাগবে না নিশ্চয়ই। তাই আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, যে কোনো সমস্যা দয়া করে আমার কান পর্যন্ত একটু পৌঁছাবেন। আমি প্রতিকার করতে ব্যর্থ হলে আপনারা আপনাদের পদক্ষেপ নেবেন। এইটুকু আজকে আপনাদের কাছে আমি দায়িত্বহীনভাবে ঘোষণা দিয়ে গেলাম, বলে গেলাম। আর একটা অনুরোধ করব, এই সমাজে আপনাদের এলাকায় যদি কেউ মাদকাসক্ত থাকে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, আপনারা সেটা নিজেরা প্রতিরোধ করবেন, নিজেরা দল গঠন করবেন, কমিটি গঠন করবেন, প্রয়োজনে মাদক বিরোধী কমিটি গঠন করে অভিযান চালাবেন। গতকালকে আমার ইউনিয়নে তুলসীরামপুরে ওইখানে আমাদের লোকেরা, ছেলেরা কমিটি গঠন করে যেখানে তোলায় মদ তৈরি হয় সেগুলো সব ভেঙে চুরে একাকার করে দিয়েছে, তাদেরকে ধরে পুলিশের হাতে সুপর্দ করে দিয়েছে। এরকম ভাবে যদি আপনারা সচেতন হয়ে নিজেরা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে না পারেন, তাহলে সমাজ থেকে এই বিষাক্ত এই মাদক এইটা দূর হবে না। কিন্তু আর এটা দূর না হলে আমাদের আগামী দিনের যে প্রজন্ম, আমাদের সন্তানেরা, আমাদের ভবিষ্যৎ তরুণ যুব সমাজ, এরা ধ্বংস হয়ে যাচ্ছে, এদেরকে রক্ষা করা যাবে না। দয়া করে এই বিষয়টা একটু আপনারা নিজ উদ্যোগে হাত দেবেন। আর আপনাদের সন্তানেরা যারা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে, আমরা দেখি তরুণরা, যুবকরা আজকে খেলার মাঠে যায় না, খেলাধুলা করে না, সাংস্কৃতিক অনুষ্ঠান করে না, একটা মোবাইল নিয়ে 3 জন 4 জন একটা উঁচা রাস্তার ধারে দেখেন সন্ধ্যার পরে মাথা গুঁজে এক মোবাইলের দিকে সবাই তাকিয়ে আছে, কি করে আল্লাহ জানে। এগুলো বন্ধ করতে হবে। ছেলে মেয়েদেরকে পড়ার টেবিলে ফিরে আনতে হবে, লেখাপড়ার কোনো বিকল্প নাই, এটা মনে রাখতে হবে আমাদের। এইভাবে সমাজটাকে একটু পরিবর্তনের দিকে আনতে হবে। দীর্ঘ 17 বছরে যারা দায়িত্বে ছিল, ক্ষমতায় ছিল, তারা কিন্তু চায়নি আমাদের তরুণ সমাজ, যুব সমাজ ভালো হোক, বরং তারা মাদক ছড়িয়ে দিয়েছে ভিতরে ভিতরে, দিয়ে আপনার সন্তানকে নেশাগ্রস্ত করে, মাদকের প্রতি আসক্ত করে আপনাকে দিনে দিনে ধ্বংস করার চক্রান্ত করেছে তারা।
আপনাদেরকে ব্যবহার করেছে, পকেটের সম্পত্তি মনে করেছে, কিন্তু আপনাদের কোনো কাজে আসে নাই, তারা উপকারে আসে নাই তারা। আমি দুর্গাপূজার মধ্যে যত মন্দিরে গেলাম, প্রায় মন্দিরে গিয়ে শুনলাম যে 17 বছরে আমরা কোনো দান অনুদান পাইনি। বললাম বাবার এই 17 বছরটা আপনাদের খুব প্রিয় নেতারা সরকারে ছিল, তারা তো বলতো যে আপনাদেরকে তারা ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত করতো, তো তাহলে আসলো না কেন? বলে শুনি বরাদ্দ হয়েছে, রাস্তার মধ্যে থেকে ওগুলা গায়েব হয়ে যেত। এক মন্দিরে গেলাম বিষ্ণুপুরে, 3 বার করে বরাদ্দ আসছে, একবারও মন্দির পর্যন্ত পৌঁছেনি, কমিটির হাতে পৌঁছেনি। কাগজে কলমে 3 বার তারা বরাদ্দ পেয়েছে। তো এরকমের ভাবে লুটপাট করে খেয়েছে তারা চাইনি আসলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হোক। তাই আজকে সুযোগ এসেছে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি কি বলেছেন? ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান। তো ন্যায় ভিত্তিক সমাজে আপনিও যেমন সমাজের একজন মানুষ, আমিও সমাজের একজন মানুষ। আপনার এবং আমার মধ্যে একটা সুষম বন্টন বিলি ব্যবস্থা থাকবে, সেই সমাজ প্রতিষ্ঠা করতে চান আমাদের নেতা জনাব তারেক রহমান। সুতরাং তার হাতকে শক্তিশালী করতে হবে। এইবারে যেমন আপনারা একযোগে সবাই ধানের শীষে ভোট দিয়েছেন, এখন থেকে আপনারা সংগঠনের পতাকা তলে আসবেন, চিহ্নিত হবেন। যেহেতু আপনারা এসে গেছেন, আপনারা কিন্তু চিহ্নিত হয়ে গেছেন, ঠিক কিনা? তাই আপনাদের আর দ্বিধা সংকোচ করার কিছু নেই। এই যে আমাদের নেতৃবৃন্দরা রয়েছে, তাদের সঙ্গে নিজেরা যোগাযোগ রাখবেন, দলীয় পদ পদবিতে চলে আসবেন, আপনারা নেতৃত্ব দেবেন। শুধু আমাদের এই মুসলিম সম্প্রদায়ের এরাই নেতৃত্ব দেবে তা নয়, আপনাদের যোগ্যতা অনুসারে আপনারাও দলের নেতৃত্বে আসবেন। আমাদের দলের স্থায়ী কমিটি থেকে শুরু করে অনেক উচ্চ পর্যায়ে অনেক বড় বড় কিন্তু এই সনাতন ধর্মের মুরব্বীরা আমাদের নেতৃত্ব রয়েছেন। সুতরাং আপনাদের ভয় দ্বিধা সংকোচ কিচ্ছু নাই, আপনারা আগে আসেন, আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না। আজকে যে পূজা আপনারা করছেন, এই বাসন্তী পূজা, এটা তো প্রকৃতপক্ষে দুর্গা পূজাই। আগে এই বাসন্তী পূজাই হতো, পরে অনেক পরে দুর্গা পূজা আবির্ভূত হয়েছে আমাদের উপমহাদেশে এই এলাকাতে। তাই বাসন্তী পূজাটা হচ্ছে মূল পূজা আপনারা হিসেবে পালন করেন। এইখানে দেখবেন যে আপনাদের দেবী দুর্গা অসুর বধ করতেছে। অসুর হচ্ছে অশুভ শক্তির প্রতীক, অন্যায়ের প্রতীক। এই অন্যায়কে, অশুভ শক্তিকে দমন করতে হবে আমাদের। এই চেতনাই হচ্ছে এই বাসন্তী পূজা বা দুর্গা পূজার মূল চেতনা। তাহলে আমাদের দায়িত্ব কি? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের সমাজ থেকে যত অন্যায়, অপকর্ম, অশুভ শক্তি, সেগুলো আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিনাশ করব। এইটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য থাকবে। তো সেই লক্ষ্য নিয়ে আমরা ন্যায়ের পথে, সত্যের পথে সবাই একত্রিত থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। এই উদাত্ত আহ্বান রেখে সকলের মঙ্গল কল্যাণ কামনা করে আমি সংক্ষেপে কথা এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, আদাব, নমস্কার।